সাধারণ একজন ব্যাংক কর্মচারী, যার নুন আনতে পান্তা ফুরানোর দশা, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে সব সময় মুখ লুকিয়ে রাখত। সেই ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে? আসুন জেনে আসি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের কোটিপতির হওয়ার গল্প। মুভি শুরু করার আগে কিছু কথা বলি। আমি এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর মুভি নিয়ে আসি, বাট আপনারা যারা ভিডিও দেখেন তাদের মাঝে 90% লোকই সাবস্ক্রাইব করেন না। কেন ভাই? ভাই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা ভাস্করকে দেখতে পাই। ভাস্কর ভোরে ঘুম থেকে উঠে জগিংয়ে যায়। জগিং থেকে বাড়ি ফেরার সময় সিবিআই অফিসার লক্ষ্মণ তার টিম নিয়ে ভাস্করের সামনে আসে এবং ভাস্করকে নিয়ে ভাস্কর যে ব্যাংকে চাকরি করে সেখানে আসে আর বলে, আমরা জানতে পেরেছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঝামেলা আছে, যার জন্য আমরা এখানে এসেছি। তখন ভাস্করের ওয়াইফ সুমাতি ভাস্করকে ফোন করে বলে, কয়েকজন লোক এসে সবকিছুর তল্লাশি করছে আর বলছে তারা সিবিআই অফিসার। ভাস্কর বলে, তুমি চিন্তা করো না, তাদের কাজ তাদেরকে করতে দাও। সেখান থেকে সিন সোজা 1989 সালে এলে ভাস্করকে দেখানো হয়। ভাস্কর মাগদা ব্যাংকে একজন ক্যাশিয়ার। ভাস্করের বেতন 6,000 টাকা এবং ভাস্করের ব্যাংকে 36,000 টাকার একটি লোন আছে। ভাস্কর ব্যাংকে কাজ করার পাশাপাশি তার বন্ধু সাবাকে নিয়ে, যারা ব্যাংকের চেক ফিল আপ করতে পারে না তাদের চেক ফিল আপ করে দেয় কিছু টাকার বিনিময়। এটি ভাস্করের সাইড বিজনেস। ভাস্করের একটি ফেভারিট কার আছে যেটা ভাস্কর সবসময় কেনার স্বপ্ন দেখে। লোন পরিশোধ না করার কারণে ব্যাংক কর্তৃপক্ষ গাড়িটিকে নিয়ে এসেছে। ভাস্কর যখন চেক ফিল আপ করছিল তখন অ্যান্থনি নামে একজন লোক আসে এবং সে 2 লক্ষ টাকার লোন নিবে ব্যাংক থেকে, বাট তার কাছে কাগজপত্র না থাকার কারণে ভাস্কর তার ফর্ম ফিল আপ করে না। ভাস্কর খুব সততার সাথে তার কাজ করে। ব্যাংক থেকে বাড়িতে আসার সময় পাটেল ভাই ভাস্করকে টাকা দিতে বলে। ভাস্কর পাটেল ভাইকে কোনো রকমে বোঝায়। পাটেল ভাই ভাস্করের কাছে 10,000 টাকা পাবে আর ভাস্কর তাই আজকাল করে যাচ্ছে। এরপরে ভাস্কর বাড়িতে আসে। ভাস্করের ছোট ভাই ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভাস্করের বোন একটি ডিগ্রি কলেজে পড়ে। ভাস্করের মা, ভাস্কররা যখন খুব ছোট তখন মারা যান। আর ভাস্করের বাবা প্রহ্লাদ কুমার, যে কিনা এক সময় মুম্বাইয়ের জনপ্রিয় অ্যাকাউন্টেন্ট ছিল, বাট বর্তমানে তিনি প্যারালাইজড। ভাস্করের ওয়াইফ সুমাতি, সুমাতির স্বপ্ন সে অনেক বড় একটি আচারের দোকান দিবে। আর ভাস্করের 10 বছরের ছেলে কার্তিক। এদের নিয়েই ভাস্করের হ্যাপি ফ্যামিলি। এরপরে সুমাতির ভাইয়ের ছেলের বার্থডে পার্টিতে যাওয়ার সময় সুমাতি ভাস্করকে গিফটের কথা বললে ভাস্কর বলে, গিফট কেনার টাকা তো আমার কাছে নেই। সুমাতি তখন কার্তিকের সবচেয়ে ফেভারিট খেলনাটি নিয়ে গিফট হিসেবে তার ভাইপোকে দেয়। এরপরে ভাস্কর সবার সাথে কথা বলতে গেলে সবাই ভাস্করকে ইগনোর করে। অপরদিকে সুমাতির মা সুমাতিকে বলে, তোকে আচারের দোকানের বিষয়ে বলতে বলেছিলাম। সুমাতি বলে, বলেছিলাম, কিন্তু আগে থেকে একটি লোন চলছে, লোন পরিশোধ হলেই নতুন লোন নিতে পারবো। সুমাতির মা বলে, ও কি লোন পরিশোধ করবে? তুই কার্তিককে নিয়ে চলে আয়, তোর ভাই একটা ব্যবস্থা করে দিবে। সুমাতি রেগে বলে, কি বলছেন আপনি? কখন কি কথা বলতে হয় সেটা জানেন না। বলেই কার্তিকের কাছে এলে দেখে কার্তিকের মামি সবাইকে বেশি কেক দিলেও কার্তিককে মাত্র 1 টুকরো কেক দিয়েছে। এটা দেখে সুমতি ভাস্করকে নিয়ে সেখান থেকে একটি স্ট্রিট ফুডের দোকানে আসে খাবার খাওয়ার জন্য। ভাস্কর খাবার আনতে গেলে তার কাছে 3 জনের খাবার আনার টাকা ছিল না। দোকানদার বলে, যা আছে তাই দিন, বাকিটা পরে দিয়েন। খাবার নিয়ে আসার পরে সুমতিকে খাবার খেতে বললে সুমতি বলে, একটা বাচ্চাকে খাবার দেওয়া নিয়ে কত কি করছিল, কেমন মানুষ ওরা। কারণ আমরা গরিব, আমাদের টাকা নেই। আজ আমাদের টাকা থাকলে সম্মান ভালোবাসা সবই পেতাম। এরপরে ভাস্কর যখন তার সাইড বিজনেস করছিল তখন সেখানে অ্যান্থনি আবারও আসে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, বাট ভাস্কর না করে দেয়। তখন সাবা বলে, ওকে আমি পাঠিয়েছিলাম, পোর্টে ওর মাল ফেসে আছে, 2 লাখ টাকা দিলে মাল ফেরত দিবে। মার্কেটে ওর মালের অনেক ডিমান্ড, 2 লাখ দিলে 4 লাখ করে দিবে। ভাস্কর বলে, শোন, মাল কি ড্রাগস না তো আবার? অ্যান্থনি বলে, ইলেকট্রনিক মাল, টাকা না দিলে ওরা আমার মাল দিবে না, আপনার আমায় সাহায্য করতেই হবে। ভাস্কর বলে, আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু টাকা তো আমার না, টাকাটা ব্যাংকের। সাবা অ্যান্থনিকে সিগারেট খেতে পাঠায় আর ভাস্করকে বলে, তোর শালাকে বলে দেখ। ভাস্কর বলে, শালা তো আমায় মানুষই মনে করে না। আর টাকা? সাবা বলে, এমনি নিবি নাকি? বলবি 3% লাভ দিবি আর আমরা ওর কাছে 10% লাভ চাইবো। তখন অ্যান্থনি এসে বলে, আমি রাজি স্যার। ভাস্কর মনে মনে বলে, সুমাতির ভাই তো টাকা দিবে না আর এ তো পিছু ছাড়বে না, ওকে এখান থেকে তাড়াবো কি করে? ভাস্কর বলে, আচ্ছা ভেবে দেখবো। অ্যান্থনি তার ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। পরের দিন ভাস্কর যখন ব্যাংকে আসার জন্য বের হয়, পাটেল ভাই তখন টাকার জন্য ভাস্করকে সবার সামনে অপমান করে এবং তার স্কুটি নিয়ে যায়। এরপরে ভাস্কর দৌড়ে অফিসে এলে দেখে সুধীরকে নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হয়েছে, যেখানে পদটা ভাস্করের পাওয়ার কথা ছিল। তখন হিমাংশু স্যার এসে বলে, সরি ভাস্কর, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এটা জিএম স্যারের কল ছিল। এরপরে ক্যান্টিনে ভাস্কর যখন তার সাইড বিজনেস করছিল, সাবা তখন একটি লেটার এনে
বলে, ধোকা হয়েছে না তোর সাথে? এই হিমাংশু স্যার জেনে বুঝে তোকে ম্যানেজারের প্রমোশন দেয়নি, আর কতদিন এই হারামজাদাদের বিশ্বাস করবি? এই দেখ লেটার, এখানে কোথাও তোর নাম আছে? এটা আমি জিএম স্যারের কেবিন পরিষ্কার করতে গিয়ে পেয়েছি। এই কথা শুনে ভাস্কর রেগে হিমাংশু স্যারের কেবিনে গিয়ে লেটার দেখিয়ে বলে, 3 বছর ধরে আমি বেস্ট এমপ্লয়ি অব দি ইয়ার, আমি বিনা কারণে কখনো ছুটিও নেইনি। কিসের কমতি ছিল স্যার? আমি সব কাজ টাইমলি করেছি, তারপরেও আপনি আমার নাম রিকমেন্ড করেননি। হিমাংশু স্যার তখন সবার সামনে ভাস্করকে অপমান করে। ভাস্কর তখন ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে আসে এবং সবার সাথে আগের মতো বিহেভ করতে থাকে। এরপরে ব্যাংক থেকে বাড়ি যাওয়ার সময় ভাস্কর দেখে তার ফেভারিট কার হিমাংশু স্যার তার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছে। ভাস্কর হিমাংশু স্যারকে বলে, স্যার সকালের বিষয়ের জন্য কিছু মনে করবেন না। হিমাংশু স্যার বলে, ওই বিষয় আমি ভুলে গেছি, তুইও ভুলে যা। সেখান থেকে সাবাকে নিয়ে ক্যান্টিনে গেলে সেখানে অ্যান্থনি আসে। ভাস্কর অ্যান্থনিকে বসতে দেয় এবং বলে, আপনার মালের কি খবর, পোর্ট থেকে বের করতে পেরেছেন? অ্যান্থনি বলে, আমি টাকার জোগাড় করতে পারিনি। ভাস্কর বলে, ধরুন এখন যদি আমি আপনাকে 2 লাখ টাকা দেই, তাহলে আপনি আপনার মাল ছাড়াতে পারবেন? অ্যান্থনি বলে, 2 ঘন্টার ভিতরে 2 লাখকে 4 লাখ বানিয়ে দিব। ভাস্কর তখন তার ব্যাগ থেকে টাকা বের করে দেয় আর বলে, আপনি যত টাকা কামাবেন তার থেকে 20% আমাদের দিতে হবে। অ্যান্থনি বলে, আমি শুধু একটা ফোন করে আসছি। সাবা বলে, এই টাকা তুই কোথায় পেলি? এরপরে আমাদের দেখানো হয় সবাই যখন ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল, ভাস্কর সেই সুযোগে লকার থেকে আনা টাকা থেকে 2 লাখ টাকা তার ব্যাগে রেখে দেয়। সাবা বলে, ভাই তুই এতদিন ইমানদারির সাথে কাজ করেছিস, তাহলে এসব কেন এখন? ধরা পড়লে জেল হবে। ভাস্কর বলে, 2 দিন পরে বাবাকে ডাক্তারের কাছে নিতে হবে, 1 সপ্তাহ পরে ছেলের স্কুল ফিস জমা দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস। আমি নিজেই নিজের এই করুণ অবস্থা দেখতে পারছি না, ধরা পড়লে পড়বো, আর যদি ভাগ্য সহায় হয় তাহলে পরিবারের ভালো হবে। একদিনে অনেক কিছু হারিয়েছি আমি, কিন্তু এখন আর না, অনেক হয়েছে। আমার জন্য আমার পরিবারকে হারতে দিব না। তখন সেখানে অ্যান্থনি এসে বলে, কথা বলা হয়ে গেছে আমার। ভাস্কর অ্যান্থনির হাত ধরে বলে, রিস্ক তো আমরাও নিচ্ছি, কিন্তু না জেনে তো আর নিতে পারি না। অ্যান্থনি তখন বলে, ইলেকট্রনিক আইটেমের ইন্ডিয়ায় বর্তমানে অনেক চাহিদা। সনি আর প্যানাসনিকের মতো ইম্পোর্টেড মাল সবাই পছন্দ করে, কিন্তু এখানে এইসব মাল যদি এমআরপি দিয়ে কিনতে যান তাহলে সেটার দাম 35 থেকে 40 হাজার পড়বে, কিন্তু একই মাল যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা আরবের দেশগুলো থেকে কেনেন তাহলে 12 হাজার টাকায় পাওয়া যায়, আর যদি অর্ডার বড় হয় তাহলে 8 থেকে 9 হাজারের ভিতরে পেয়ে যাবেন। সাবা বলে, মূল্যের এত পার্থক্য কেন? অ্যান্থনি বলে, আমাদের সরকার নানান ধরনের ট্যাক্স লাগায়, যার কারণে মূল্য বৃদ্ধি পায়। এই ট্যাক্স থেকেও বাঁচার একটি উপায় আছে, সেটা হলো স্পেয়ার পার্ট। স্পেয়ার পার্টে কোনো প্রকারের ট্যাক্স লাগানো হয় না। পোর্টে যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে সেই মাল বের করতে পারবেন। বাড়ি এসে ভাস্কর বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকে। রাতে সাবা এবং অ্যান্থনি এসে আসল সহ লাভের টাকা দিলে সাবা ভাস্করকে বলে, অ্যান্থনি স্যার যদি সময় মতো না আসতো তাহলে 2 লাখ টাকা চুরি করে কি করতি? অ্যান্থনি বলে, আমি কি কোনো অন্তর্জামী নাকি? উনি ফোন করেছিলেন তাই আমি এসেছি। পরের দিন সবার আগে ভল্টে গিয়ে টাকা রেখে দেয়। রেজিস্ট্রি খাতায় আজকে 2 লাখ টাকা বেশি লেখে। এরপর থেকে ভাস্কর একইভাবে কাজ করতে থাকে এবং ভাস্করের ভাগ্য বদলাতে থাকে। এরপরে ভাস্কর তার ছেলের বার্থডে পার্টির আয়োজন খুব বড় করে পার্টি শেষে অ্যান্থনি ভাস্করকে বলে, কিছুদিন পরে আমি আমার ছেলের কাছে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি অনেক বড় একটা ডিল করে যাব। এই শনিবার দুবাই থেকে 3টি ইম্পোর্টেড গাড়ি আসছে। আমাদের কাছে যদি 10 লাখ টাকা থাকে তাহলে 2 থেকে 6 বানাতে পারবো। এইবার আমরা টাকার 3 ভাগ করব। ভাস্কর বলে, 10 লাখ টাকা বের করা সামান্য ব্যাপার না। অ্যান্থনি বলে, তাহলে 2 দিনের ভিতরে আমায় জানাবেন। সেখান থেকে ঘরে এসে সুমতিকে কার্তিকের কাছে শুনতে বলে পার্টি কেমন লাগলো। কার্তিক তখন কান্না করতে করতে বলে, আমার সব বন্ধুরা আমায় বলতো কার্তিক আমাদের বার্থডেতে ফ্রিতে কেক খেতে আসে, কখনো আমাদের বার্থডে পার্টি দেয় না, কিন্তু আজকের পর থেকে তারা আর কিছুই বলতে পারবে না। কার্তিকের এই কথা শুনে ভাস্কর অ্যান্থনিকে ফোন করে বলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন ভাস্কর বড় একটা সুটকেস নিয়ে ব্যাংকে আসে। বড় ব্যাগ দেখে নারায়ণ স্যার বলে, আজকে এত বড় ব্যাগ কেন? ভাস্কর বলে, ব্যাংক শেষে একটু শহরের বাইরে যেতে হবে, যার জন্য একেবারেই বের হয়ে এসেছি। ফল্ট থেকে টাকা নেওয়ার সময় ভাস্কর আজ বেশি টাকা নেয়, বাট টাকা ব্যাগে ভরার সুযোগ পাচ্ছিল না, কারণ আজ নারায়ণ স্যার এখনো বাড়ি যায়নি। অন্যদিন নারায়ণ স্যার লাঞ্চ টাইমে বাড়িতে চলে যায়, বাট আজ যাচ্ছে না দেখে ভাস্কর সাবাকে নারায়ণ স্যারকে ফোন করে তার মেয়ের বিয়ের বিষয়ে কথা বলতে বলে, 10 মিনিট ব্যস্ত রাখতে বলে, আর এই সুযোগে ভাস্কর টাকা সুটকেসে ভরে ফেলে এবং সন্ধ্যায় টাকা দিয়ে গাড়ি নিয়ে আসে। বাট যেই ডিলারের সাথে ডিল হওয়ার কথা ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই কথা শুনে ভাস্কর টেনশনে পড়ে যায়। অনেক ভেবে অ্যান্থনিকে বলে, আপনার কাছে অন্য কোনো ডিলার নেই? একজন গেছে তো কি হয়েছে? এরপরে গাড়ির নাম্বার প্লেট বদলে সরকারি নাম্বার প্লেট লাগিয়ে গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে একটি চেকপোস্টে গাড়ি চেক করার সময় সাবার গাড়ি আটকে দিলে গাড়ির ভেতর থেকে সরকারি 2জন কর্মকর্তা বের হন, বাট সরকারি কর্মকর্তাদের উপর সন্দেহ হয় পুলিশের। তখন আরেক গাড়ির ভিতর থেকে বের হয় একজন আইটেম গার্ল। আইটেম গার্লকে দেখে পুলিশ তো ফিদা,
এরপরে পুলিশকে বুঝিয়ে গাড়ি নিয়ে চলে আসে ভাস্কররা। আর এই মাস্টার প্ল্যান ভাস্কর আগে থেকেই করে রেখেছিল যাতে কোনো প্রকার সমস্যা না হয়। এরপরে গাড়ি বিক্রি করে সবাইকে সবার ভাগ বুঝিয়ে দিয়ে অ্যান্থনিকে বিদায় দেওয়ার সময় অ্যান্থনি তার ছেলের নাম্বার ভাস্করকে দিয়ে চলে যায়। ভাস্কর এয়ারপোর্ট থেকে বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাংকে এলে দেখে ব্যাংকে পুলিশ এসেছে। পুলিশ দেখে তো ভাস্কর অনেক ঘাবড়ে যায়। ভিতরে গিয়ে জানতে পারে হিমাংশু স্যার আর সুধীর ব্যাংক থেকে লোন অ্যাপ্রুভ করত, বাট তার বদলে ক্লায়েন্টের কাছ থেকে কিছু কমিশন নিত, যার জন্য পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে গেছে। এরপরে ভল্ট থেকে টাকা বের করার পরে রেজিস্টার খাতায় লেখার সময় নারায়ণ বলে, কত টাকা বের করলে? ভাস্কর বলে 50 লাখ। নারায়ণ বলে 40 মনে হয়। ভাস্কর বলে 50 স্যার। এরপরে ভাস্কর যখন তার ডেস্কে বসেছিল, জিএম স্যার ভাস্করের সুটকেস দেখলে সুটকেস খুলতে বলে, আর নারায়ণ স্যারকে ক্যাশে কত টাকা আছে গুনতে বলে। ভাস্কর সুটকেস খুললে সুটকেসের ভিতরে শুধু ভাস্করের কাপড় ছিল। টাকা কোথায় গেল? তখন নারায়ণ স্যার টাকা গুনে বলে 50 লাখ স্যার। বাট ভাস্কর টাকা কখন রাখলো? তখন আমাদের দেখানো হয় ভাস্কর ভল্ট থেকে টাকা আনার আগেই টাকা ডেস্কে এক জায়গায় একটি ফাইল দিয়ে ঢেকে রেখে গিয়েছিল। এরপরে টাকা আনার পরে সেখান থেকে ফাইল সরিয়ে নেয়। এরপরে জিএম ভাস্করকে বলে, আজকে যেই ঘটনা ঘটলো এর জন্য আমার আর কারো উপর ভরসা নেই, আমি দুঃখিত, তুমি কন্টিনিউ করো। এরপরে ভাস্কর বাড়ি এসে সাবাকে বলে, এখন আমাদের থামা উচিত। বাট সাবা ভাস্করের কথা না শুনে সাবা তার ভাগের টাকা দিয়ে নতুন ট্রেডারের সাথে বিজনেস শুরু করে, আর ভাস্কর তার ভাগের 6 লাখ টাকা জমিয়ে রাখে। বাট একটু পরেই ভাস্করের ছোট ভাই এসে বলে, ভাইয়া আমি লন্ডনের টপ কলেজে সিট পেয়েছি। এরপরে ভাস্কর তার জমানো টাকা দিয়ে তার ভাইকে লন্ডনে পাঠায়। পরের দিন ব্যাংকে গেলে ভাস্কর তার ফেভারিট কার ব্যাংকের বাইরে দেখে ভিতরে গেলে ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডেকে পাঠায়। ভাস্কর চেয়ারম্যানের রুমে গেলে অনেকটা ঘাবড়ে যায়। বাট চেয়ারম্যান ভাস্করকে সোজা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে প্রমোট করে এবং ভাস্করের বেতন নির্ধারণ করা হয় 19,500 টাকা। আরো বলে, তোমার আর কিছু লাগবে? ভাস্কর বলে, শুধু একটা জিনিস। বলে ব্যাংকের বাইরে ভাস্করের ফেভারিট গাড়ির কাছে আসে। সেখান থেকে সিন বর্তমানে এলে লাক্সমান ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা দেখে অবাক হয়ে যায় আর বলে, একজন সাধারণ ব্যাংক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা কিভাবে এলো সেটা একটু আমাদের বোঝাবেন? তখন সিন 1990 সালে এলে ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে বলছিল, কিছু গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হবে তোমায়, বিশেষ করে হার্ষা আমাদের সবচেয়ে বিশ্বাসী ক্লায়েন্ট, যার জন্য আমাদের ব্যাংক কোটি টাকার ব্যবসা পায়। ওর একটু খেয়াল রেখো, ও যেন হাত থেকে বের হতে না পারে। এরপরে 2রা জানুয়ারি 1991 সালে গ্রো হাই কোম্পানি থেকে সুরাজ নামে একজন কাটারি ব্যাংকের বিয়ার নিয়ে আসে, যেটা হার্ষা পাঠিয়েছে। এখন বিয়ার জিনিসটা কি সেটা একটু আপনাদের বুঝিয়ে বলি। বিয়ার মানে হলো ব্যাংক রিসিট। যেভাবে ব্যাংক আমাকে আপনাকে অথবা কোম্পানিকে লোন দেয়, সেভাবেই এক ব্যাংক আরেক ব্যাংকে লোন দিতে পারে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে এখানে হার্ষার কি কাজ? তাহলে বলি, রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক টু ব্যাংক ডিরেক্ট ট্রানজ্যাকশন করতে পারে না, এটা শুধু ব্রোকারের অ্যাকাউন্টের মাধ্যমেই সম্ভব। আর মাগদা ব্যাংকের ব্রোকার হার্ষা, যার জন্য কাটারি ব্যাংকে টাকা দেওয়ার জন্য মাগদা ব্যাংক হার্ষার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, আর হার্ষা কাটারি ব্যাংকের অ্যাকাউন্টে। কাটারি ব্যাংক লোন ক্লিয়ার করার জন্য একই পদ্ধতিতে টাকা পাঠাতে হবে, যার ফলে হার্ষাকে 0.001% কমিশন দিতে হয়। আশা করি সবকিছুই বুঝতে পেরেছেন। এরপরে ভাস্কর লোন অ্যাপ্রুভ করে দেয় এবং লোন ক্লিয়ার করার জন্য সুরাজকে 2 সপ্তাহের সময় দেয়। এরপরে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে সুরাজ লোন ক্লিয়ার করতে এলে ভাস্কর বলে, 2 সপ্তাহে লোন ক্লিয়ার করার কথা ছিল, 4 সপ্তাহ কেন লাগলো? এমনটা যেন পরবর্তীতে আর না হয়। সুরাজ তখন হার্ষা আর গ্রো হাই কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট চাইলে ভাস্কর লতা ম্যামকে গ্রো হাই কোম্পানি আর হার্ষার 1 বছরের 2 কপি স্টেটমেন্ট নিয়ে আসতে বলে। লতা 2 কপি স্টেটমেন্ট আনলে ভাস্কর বলে, 1 কপি টেবিলে রেখে দিন। ভাস্কর তখন স্টেটমেন্ট দেখলে পুরোই অবাক হয়ে যায়, কারণ যেই টাকা মাগদা ব্যাংক থেকে হার্ষার অ্যাকাউন্টে যায় সেই টাকা তো কাটারি ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু স্টেটমেন্টে কাটারি ব্যাংকের কোনো নামই ছিল না। এরপরে ভাস্কর কাটারি ব্যাংকে গিয়ে বুঝতে পারে ব্যাংকের সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু হার্ষা এত টাকা দিয়ে কি এমন করে? হার্ষার কোম্পানির নিচে গেলে ভাস্কর জানতে পারে হার্ষা শেয়ার রিগিং করে। শেয়ার রিগিং হলো, মনে করো আমি তোমার কাছ থেকে কম দামে শেয়ার কিনে নেব, সেই শেয়ার আমি আবার আমার লোক দিয়ে একটু বেশি দামে আমার কোম্পানি থেকে সেল করতে থাকবো যতক্ষণ না শেয়ারের দাম বাড়ে, আর শেয়ারের দাম বাড়লেই আমি আমার সব শেয়ার বিক্রি করে দেবো। সেখান থেকে বাড়ি এসে ভাস্কর লতা ম্যামকে ফোন করে চেয়ারম্যানের নাম্বার চাইলে লতা ম্যাম বলে, সুরাজ এসেছে, তোমার ল্যান্ডলাইন নাম্বার চাচ্ছিল। ভাস্কর বলে, আগে আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো তারপরে। তখন সেখানে সুমাতি এসে বলে, জানো তোমার ছেলে আজকে স্কুলে কি করেছে? ওর বন্ধু স্কুলের একজনের ব্যাগ থেকে চকলেট চুরি করে খাচ্ছিল, ও আবার চুরি করতে দেখে ফেলে। ওর বন্ধু ওকে বলেছে, কাউকে যদি কিছু না বলো তাহলে
চকলেটের অর্ধেক ভাগ দিব। ভাস্কর কার্তিককে বলে, এমনটা কেন করেছো? কার্তিক বলে, টিচারকে যদি বলে দিতাম তাহলে আমি কি পেতাম? কিছুই না, তাই আমি কাউকে কিছু বলিনি। ভাস্কর তখন কার্তিকের বলা কথা, আমি কি পেতাম? কিছুই না, এই কথাটি নিয়ে ভাবতে থাকে। তখন লতা ম্যাম ফোন করলে ভাস্কর সুরাজকে ভাস্করের নাম্বার দিতে বলে। এরপরে সুরাজ ভাস্করের সাথে দেখা করলে সুরাজ ভাস্করকে কিনতে চায়। তোমরা যদি আমায় কিনতে চাও তাহলে আমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করব। আমার দুটো জিনিস লাগবে। তোমরা যত টাকার বিয়ার আনবে তার থেকে 1% আমায় দিতে হবে। 2, তোমরা যখন শেয়ার স্টেট করবে শেয়ার কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে আমায় জানাবে। সুরাজ বলে, ডিল ফাইনাল। এরপরে ভাস্কর আনোয়ার নামে একজন ছেলের সাথে দেখা করে মানি লন্ডারিং করার জন্য। ভাস্কর আসলে 25 লাখ টাকা তার বাড়িতে নেওয়ার জন্য এই প্ল্যান করেছে। আনোয়ার বলে, যেহেতু এতগুলো টাকা তার জন্য লটারি ঠিক হবে। পরের দিন সকালে ভাস্কর খবরের কাগজ দেখে লটারির নাম্বার মেলানোর নাটক করে নাম্বার মিলে গেলে চিল্লিয়ে বলে, লেগে গেছে 25 লাখ টাকার লটারি। এরপর থেকে শেয়ারের একের পর এক প্রফিট আসছিল ভাস্করের। ভাস্কর শেয়ার থেকে 2 সপ্তাহে 70 লাখ টাকা প্রফিট করে। সিন বর্তমানে এলে লাক্সমান ভাস্করকে বলে, 2 সপ্তাহে তুমি 70 লাখ টাকা কামিয়েছো, কিন্তু একদিনে তুমি 69 লাখ টাকা খরচ করেছো কিভাবে? এরপরে সিন অতীতে এলে দেখানো হয় ভাস্করের বোনের বিয়ের ডেট ফিক্স করা হয়েছে। পরের দিন গহনা কিনতে গেলে ভাস্করদের সাথে দোকানের সব স্টাফরা বাজে ব্যবহার করছিল। গহনার টাকা চেকে দিতে গেলে দোকানের স্টাফ বলে, চেক আর নট অ্যাকসেপ্টেড, অনলি ক্যাশ। ভাস্কর তখন সুমাতিকে নিয়ে ব্যাংক থেকে টাকা উঠাতে যায়। ব্যাংক থেকে টাকা উঠিয়ে ভাস্কর সুমাতি আর তার বোনকে নিয়ে একটি কাপড়ের দোকানে গেলে একজন স্টাফ বলে, স্যার কি দেখাবো আপনাদের? ভাস্কর বলে, বোনের বিয়ে, শাড়ি কিনবো। স্টাফটি বলে, কোন রেঞ্জের শাড়ি দেখাবো? ভাস্কর বলে, তোমাদের দোকান একদিনে কত টাকার বিজনেস করে? স্টাফ বলে, 3 লাখ টাকার মতো। ভাস্কর বলে, আমি যদি তোমাদের পুরো দিনের বিজনেস একদিনেই দেই তাহলে আমাদের কত টাকার শপিং করা দরকার? বলেই টাকার ব্যাগ খুলে টাকা দেখে দোকানের মালিক ভাস্করদের প্রিমিয়াম কালেকশন জোনে নিয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় ভাস্করদের পোশাক খারাপ হওয়ার কারণে সব স্টাফরা ভাস্করদের ইগনোর করছিল। এইগুলো দেখে ভাস্কর জেদ করে এত টাকার শপিং করেছে। এরপরে ধুমধাম করে বোনের বিয়ে দেয় ভাস্কর। এরপরে ভাস্করের মানি লন্ডারিং এর সমস্যা হলে সুমাতিকে আচারের দোকান দিয়ে মানি লন্ডারিং করতে থাকে। এইরকম যতদিন যাচ্ছিল দিন দিন ভাস্করের অহংকার বাড়ছিল এবং ব্যবহারেও অনেক পরিবর্তন দেখা দেয়। ভাস্করের সাথে সুমতির দূরত্বও বাড়তে থাকে। এমনই একদিন ভাস্কর যখন কাজ করছিল তখন সেখানে কাটারি ব্যাংক থেকে একজন আসে লোন পাস করানোর জন্য। লোকটি তখন ভাস্করকে কাজ করতে দেখে বলে, অনেক বিজি মনে হচ্ছে। ভাস্কর বলে, হ্যাঁ আপনার ব্যাংকের বিআর এন্ট্রি করছি। লোকটি বলে, 1-2 কোটিরই তো ব্যাপার, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাস্কর বলে, 1-2 কোটি? কম করে হলেও 90 কোটি হবে। 90 কোটির কথা শুনে লোকটি চমকে ওঠে আর বলে, এত বড় অ্যামাউন্ট আমি কখনো ইস্যু করিনি। বিয়ারগুলো দেখি। বিয়ার দেখে লোকটি বলে, এটা তো আমাদের ব্যাংকের বিয়ার না, আর এই সিগনেচার এটাও তো আমার না। আপনাদের ব্যাংকের সাথে 100 কোটি টাকার স্ক্যাম করা হয়েছে। এই কথা শুনে ভাস্কর টেনশনে পড়ে যায় আর লোকটিকে বলে, এখন কি করব? লোকটি বলে, এখন আর কোনো বিয়ার অ্যাপ্রুভ করেন না, আর দোয়া করুন যাতে হারসা ধরা না পড়ে, কারণ হারসা ধরা পড়লে আমরাও ফেসে যাব। বলেই লোকটি চলে যায়। যাওয়ার পথে লোকটি সিঁড়িতে পড়েই মারা যান। এরপরে রাতে সুমাতি ভাস্করকে কিছু চেক দেয়। তখন বাড়ির ফোনে একটি কল আসে এবং ভাস্কর সোজা পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ স্টেশনে এসে দেখে সাবাকে পুলিশ আটক করেছে। ভাস্কর পুলিশকে টাকা দিয়ে সাবাকে জেল থেকে ছাড়িয়ে আনে। সাবাকে স্মাগলিং কেসে পুলিশ আটক করেছে। এরপরে ভাস্কর সুমাতিদের বাড়ি এলে সুমাতির মা সুমাতিকে বলে, তোর ভাই বিজনেসে লস করে সবকিছু হারিয়েছে, ভাস্করকে একটু সাহায্য করতে বল। সুমাতি বলে, ওর টাকা ওর ইচ্ছা। সুমাতির মা বলে, ওর টাকা মানে? তোর আচারের ব্যবসার টাকাও তো আছে, সব টাকা ভাই বোনের পিছনে খরচ করছে, কিন্তু তোর পরিবারকে তো কিছুই মনে করে না ও। সুমাতি তখন রেগে গিয়ে তার ভাইকে বলে, আপনার এখন টাকা নেই তাই আমাদের কাছে সাহায্য চাইছেন, আর আমাদের যখন টাকার দরকার ছিল তখন আপনারা সাহায্য করেছিলেন। চলে যাওয়ার সময় সুমাতির মা বলে, আচারের ব্যবসার বুদ্ধি কিন্তু আমার ছিল। সেখান থেকে এসে সুমাতি তার আচারের দোকান ভাঙচুর করতে থাকে। ভাস্কর সুমাতিকে থামতে বললে সুমাতি বলে, এখন তুমি থামো, অনেক হয়েছে। টাকা কামাও, টাকা উড়াও, কিন্তু কারো মনে কষ্ট দিও না। তুমি অনেক বদলে গেছো, আমি আমার পুরানো ভাস্করকে চাই। এরপর বাড়িতে এলে ভাস্করের বাবা ভাস্করের সাথে কথা বলার জন্য তার রুমে নিয়ে যায় এবং সুমাতির দোকানের সকল চেক দেখিয়ে বলে, এগুলো কি? ভাস্কর তার বাবাকে বলে, বাবা এক্সপোর্ট অর্ডারের সব পেমেন্ট ডলারে হয়। ভাস্করের বাবা বলে, তোর বাবা টপ চার্টেড অ্যাকাউন্টার ছিল, কাহিনী করিস না। 8 কোটি মানুষের মাঝে তুই সব থেকে বড় লটারি জিতেছিস, এটাই বলেছিলি আমাদের, আর এখন বলছিস 5 টাকার আচার মানুষ বাইরের দেশ থেকে 500 টাকা দিয়ে একের পর এক বক্স অর্ডার করছে। আমি ভালো করেই জানি তুই যে খেলা খেলছিস সেই খেলাটা অনেক বিপদ আছে। মানি লন্ডারিং একটা সময় ছিল যখন টাকা উপার্জন করাটা তোর প্রয়োজন ছিল, কিন্তু এখন তোর টাকার প্রতি লোভ চলে এসেছে। ভাস্কর বলে, না বাবা,
এই সব কিছু আমি পরিবারের জন্যই করছি। ভাস্করের বাবা বলে, শুরুটা সবাই পরিবারের জন্যই করে, কিন্তু আস্তে আস্তে সবাইকে ভুলে যায়। জুয়ারও একটা নিয়ম আছে, তুমি যতই ভালো খেলো না কেন সেটা গুরুত্বপূর্ণ না, তোমার কখন থামতে হবে সেটা জানা গুরুত্বপূর্ণ। এরপরে ভাস্কর আস্তে আস্তে আগের মতো হতে থাকে এবং সবার সাথে আবারও মিলেমিশে চলতে থাকে। এমনই একদিন ভাস্কর ব্যাংকে গেলে জিএম স্যার ভাস্করকে ডেকে বলে, তুমি হারসার পাঠানো বিয়ার এখনো ক্লিয়ার করনি কেন, কোনো সমস্যা? ভাস্কর বলে, পেন্ডিং অ্যামাউন্ট অনেক বেশি, যার কারণে আমি নতুন কোনো বিয়ার অ্যাপ্রুভ করব না, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। জিএম বলে, আমি এই ব্যাপারটা চেয়ারম্যান পর্যন্ত নিয়ে যাব, আমি তোমার শেষ দেখেই ছাড়বো। ভাস্কর বলে, সেটার আর দরকার হবে না। এরপরে ভাস্কর রেজিগনেশন লেটার সবার সামনে জমা দিয়ে ব্যাংক থেকে চলে আসে। এমনই একদিন ভাস্কর যখন বাড়িতে ছিল, লতা ম্যাম ভাস্করকে ফোন করে বলে, রিজার্ভ ব্যাংক থেকে লেটার এসেছে, আগামী সপ্তাহে তারা ব্যাংকে আসবে ইন্সপেকশনের জন্য। ভাস্কর বলে, আমি এখন আর ওখানে কাজ করি না, আপনি জিএম স্যারের কাছে গিয়ে বলুন। সেখান থেকে সিন বর্তমানে এলে লক্ষ্মণ ভাস্করকে বলে, আমরা তোমার মাঝে কিছুই খুঁজে পাইনি, বাট তোমায় আমরা ফাঁসাতে পারি। যদি তুমি মুক্ত হতে চাও তাহলে গ্রোহাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটি চেক বানাও। এই টাকা হারসা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ব্যাংকে জমা দিবে, যার ফলে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকলো আর কেউ কিছু জানতেও পারবে না। এরপরে সেখানে ব্যাংকের চেয়ারম্যান আসে এবং ভাস্করকে তার পরিবারের ভয় দেখিয়ে চেকে সাইন করায়। পরের দিন সুরাজ যখন চেক জমা দেয়, লতা ম্যাম চেক নিয়ে জিএম এর কাছে এসে বলে, স্যার একটু চেকগুলো দেখুন। ভাস্করের চেক। জিএম বলে, তো কি হয়েছে? লতা ম্যাম বলে, এখানেই তো সমস্যা, ভাস্কর 10 দিন আগে তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে সব টাকা উঠিয়ে নিয়ে গেছে। এই কথা শুনে জিএম এর মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে ভাস্কর তার ফ্যামিলি সহ আমেরিকায় যাচ্ছে। তখন আমাদের কয়েক সপ্তাহ আগের সিন দেখানো হয়। ভাস্কর তার বাবাকে বলছিল, অনেক বড় স্ক্যাম এটা, কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছি, এর থেকে ভালো হবে পরিবার নিয়ে এই শহর থেকে চলে যায়। ভাস্করের বাবা বলে, এই শহর না, দেশ ছাড়তে হবে। এরপরে ভাস্কর অ্যান্থনিকে ফোন করে একটি বিলাসবহুল হোটেল কিনে নেয় আমেরিকায়। এরপরে ভাস্করের বাবার বন্ধুদের সাহায্যে দেশ ছাড়ার সবকিছু ঠিকঠাক করে 10 দিনের ভিতরে দেশ ছাড়ে ভাস্কর। এরপরে মাগদা ব্যাংকে রিজার্ভ ব্যাংক ইন্সপেকশন করতে এসে ব্যাংক থেকে 100 কোটি টাকা গায়েব দেখে ব্যাংকের চেয়ারম্যান আর জিএম কে গ্রেফতার করে। লক্ষ্মণও এই স্ক্যামে জড়িত থাকার কারণে তাকেও গ্রেফতার করা হয়, সাথে হারসাকেও গ্রেফতার করা হয়। আসলে ভাস্কর খুব ঠান্ডা মাথায় সব স্ক্যামারদের সাথে গেম খেলেছে। মুভির এন্ডিং সিনে আমাদের ভাস্করকে দেখানো হয়, ভাস্কর আমেরিকায় তার ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতেই দিন পার করছে। আর এখানেই এই মুভি শেষ হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।